হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি একেএম জাহিদ বিন আজাদ। সো ইন মাই প্রিভিয়াস ভিডিও আপনারা তো দেখেছেন যে আমি বলছিলাম আমার অ্যাডমিশন জার্নি নিয়ে কথা বলবো। সো দিস মাই ভিডিও আমার অ্যাডমিশন জার্নি। সো এইচএসসি তো দিলাম, এইচএসসি 24 ব্যাচ। আমরা বিখ্যাত আনাস পীর বলেন, যাই বলেন, সবাই আমাদের পচাইতো মারানিত। তা আমাদের তো এইচএসসি পরীক্ষার পরে মানে সবগুলো পরীক্ষা তো হয়নি, কেমিস্ট্রিটা বাকি ছিল। মানে আমাদের পরের এক্সাম ছিল কেমিস্ট্রি, তার আগে হচ্ছে আন্দোলন শুরু হয়। অ্যান্ড তারপর তো আর এক্সাম হয় না। 5ই আগস্টের পরে এক্সাম হওয়ার কথা ছিল, আর হয়নি। আমাদের অটোপাস দেওয়া হয়, বলে অটোপাস না, পার্শিয়াল, বিকজ লাইক যেগুলো পরীক্ষা দিয়েছিল ওগুলোর উপর রেজাল্ট দিয়েছিল। তা প্রথমত আমার মানে এসএসসির রেজাল্ট ছিল A+ই ছিল এসএসসিতে। তারপর হচ্ছে আপনার এইচএসসির টাইমে প্রথমে আমার 4.92 আসছিল, কারণ আমার ইংলিশে আসছিল A। হ্যাঁ, আর বাংলায় খুবই খারাপ করছিল, বাংলা মানে ইউএনএস বি। আমি আগে থেকে বাংলায় খারাপ করি, যেহেতু বাংলাটা আগে থেকে একটু কম পারতাম, টাইম কম দিয়েছিলাম আই গেস। সো এরপর আমি অ্যাডমিশন জন্য প্রিপারেশন শুরু করি। দেন চ্যালেঞ্জে করে রাখছিলাম এইচএসসিতে, এবং চ্যালেঞ্জের রেজাল্টে আল্লাহর রহমতে আমার ইংলিশে A+ এসে যায়। তখন এটা এটা 4.92 থেকে 5 হয়ে যায়। অ্যান্ড আচ্ছা আগে লিখি। এবং ওইটার পর থেকে লাইক মানে এর আগে একটা জিনিস ছিল যে যখন 4.92 ছিল, 4.92 হওয়ার পর তো এইচএসসি দেওয়ার পরেই আসলে অ্যাডমিশনের জার্নি শুরু করি, পড়াশোনা। তো তখন হচ্ছে আপনার মানে 4.92 পাওয়াতে আসলে অনেক দুঃখ লাগতেছিল, কারণ আমার এইচএসসির কিছু মানে ধরেন 1 মাস আগে আমার নানু ভাই মারা যায়। সো এই টাইম অনেক স্যাড ছিলাম, কষ্ট লাগছে, কারণ উনি মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পিপল ইন মাই লাইফ, অথবা দ্য মোস্ট ফেভারিট পিপল ইন মাই লাইফ বলা যায়, পার্সন। সো উনি মারা যাওয়া তো অনেক ডিপ্রেস হয়ে যায়, এবং লাইফ নিয়ে থিঙ্কিং করা শুরু করে যে কী করতেছি, যা করতেছি তা কি ঠিক নাকি না, সঠিক পথে যাচ্ছি নাকি না। সো ওই টাইম হচ্ছে আমার এইচএসসি ছিল, মানে ওর 1 মাস পর। তো তখন এইচএসসির জন্য ভালো করে পড়া শুরু করি। অ্যান্ড হয়তো আগে থেকে পড়লে আরো ভালো রেজাল্ট করতাম, ফার্স্টে A+ আসতো, বাট কোনো কারণে আসেনি। বাট পরে আসছিল। তা আমি আগেরটাই বলি, যখন 4.92 ছিল তার আগে তো 1-2 মাস ছিল রেজাল্টের আগে, রাইট? সো ওই টাইমটাতে ভালো করে পড়া শুরু করি। মেইনলি আন্দোলন শেষ হওয়ার পর আমি উদ্ভাসে ভর্তি হই। আমি উদ্ভাসে শার্টও পরে আসি, নট ফর প্রমোশন এনিথিং, জাস্ট ছিল একটা শার্ট পরছি। উদ্ভাসে ভর্তি হই। আর হচ্ছে আপনার রেটিনায়। এখন উদ্ভাসের রেটিনায় কেন উদ্ভাস? ফার্স্ট অফ অল কারণ আমি নিজের সঙ্গে জানতাম যে অনেক ফাঁকি দিছি এইচএসসির টাইমে, এখন আমার কাম ব্যাক করতে হবে, সেটা যেভাবে হোক করতে হবে। আর রেটিনায় ভর্তি হওয়ার কারণ সেটা একটু পরে বলছি। উদ্ভাসে ভর্তি হওয়ার কারণ ছিল আমি ভার্সিটির জন্য পড়বো, যে ঢাকা ভার্সিটি টার্গেট ছিল, ঢাকা ভার্সিটি ওয়াইজ করবো, এখন ঢাকা ভার্সিটি হতেই হবে, এরকম একটা থিঙ্কিং ছিল। সো এই কারণে উদ্ভাসের ভার্সিটিতে ভর্তি হই, ভার্সিটি ব্যাচে, ভার্সিটি কোর্স বলতে পারেন, ভার্সিটি এই ইউনিটে। আর রেটিনাতে কেন ভর্তি হই? আমার আমার মেডিকেল একদমই পছন্দ নয়, হেড করার মতো। মানে নিজের ক্ষেত্রে অবশ্যই মেডিকেল পড়া অনেক ভালো, ফিউচার ভালো, ডাক্তার হওয়া যায়, মানুষকে হেল্প করে, সব দিক দিয়ে ভালো। বাট আমার ক্ষেত্রে আসলে খারাপ লাগতো এই বিষয়টা যে প্রচুর পড়তে হয়, প্রচুর প্যারা, মুখস্থ বিদ্যা ভালো থাকতে আমার মুখস্থ বিদ্যা একটু খারাপ। সো ওই কারণে আসলে মেডিকেল ভালো লাগতো না। সো তাহলে রেটিনা কেন ভর্তি হলাম? রেটিনা ভর্তি এই রিজনে, কারণ ওই টাইমে প্রচুর পড়ার একটা মোটিভেশন ছিল, পড়তেই হবে, কিছু একটা করতে হবে। ওদের নামে মানে একটা মোটিভেশন ছিল যেভাবে ভালো করতেই হবে। সো ওইটা আমি কেন রেটিনায় ভর্তি? কারণ উদ্ভাসে ধরেন আমি ক্লাসে ভর্তি ছিলাম, আর রেটিনায় ভর্তি ছিলাম হচ্ছে এক্সাম ব্যাচে। এক্সাম ব্যাচ মানে শুধু এক্সাম দিতাম। এখন কেন এক্সাম? কারণ আমি ভার্সিটি কয়েকজন পড়লেও বি ইউনিটের জন্য একটু প্রিপারেশন নিয়েছিলাম, মানে খুবই জাস্ট শ্যালো একটা ছোটখাটো প্রিপারেশন ছিল। কিন্তু রেটিনাতে আপনি ইংলিশ পড়ায়, জিকে পড়তে হয়, বাংলা 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 মানে এক্সাম দেইনি আমি, ছিল হয়তো। আর হচ্ছে আপনার বায়োলজি মেইনলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো নিতে অবভিয়াসলি রেটিনায়। সো মেইনলি ছিল হচ্ছে বায়োলজি আর জিকের জন্য। তো রেটিনা ভর্তি হওয়ার কারণ হচ্ছে ওই টাইমে যেহেতু পড়ার অনেক স্পিড ছিল, উদ্ভাসে আপনার ক্লাস নিতে এক্সাম নিত। সো উদ্ভাস থেকে ধরেন ক্লাসে পড়াই দিত, বাসায় আসতাম, ওগুলো চেক করতাম। ভোরে ছিল উদ্ভাসের কোচিং, আর বিকালে ছিল রিটেনের এক্সাম। সো ধরেন উদ্ভাসে যদি লেজেসে বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার পড়াইতেছে, রেটিনায় সেকেন্ড চ্যাপ্টার উপর পরীক্ষা হবে লেজেসে, তাহলে আমার ফার্স্ট চ্যাপ্টার শেষ করতে হবে একদিনে, সেকেন্ড চ্যাপ্টারও শেষ করতে হবে বায়োলজি একদিনে। কি কারণে? কারণ এখানে এক্সাম দিতে হবে, এখানে একটা মিডিয়াম মার্ক তুলতে হবে, আবার এখানেও তো প্রতিদিন শেষে এক্সাম হয়, ক্লাস শেষে এক্সাম হয় 25 মার্কের বা যাই বলে। সো আমার মোটিভটা এরকম ছিল যে অবভিয়াসলি যদি এইচএসসি টাইমে অনেক গ্যাপ দিছি, এবং আমি রেশিও ওয়াইজ এমনি ভাবছিলাম যে আমার থেকে অ্যাটলিস্ট 1-2 লাখ স্টুডেন্ট অলরেডি অনেক আগে আছে যারা এইচএসসি থেকে প্রচুর পড়ছে, আর আমি এইচএসসিতে খুবই কম পড়ছি, পড়িনি বলতে গেলে, এরকম বেশি ইয়েটা বেশিলাম। যাই হোক, সো কারণ আমি ভাবলাম যে আমার থেকে নটরডেমের ধরেন 1800 স্টুডেন্ট আছে, বা 2000 মতো ছিল, তাই না? নটরডেম রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সায়েন্স কলেজ আছে, তারপর আরো অনেক ভালো ভালো কলেজ আছে,
মোহাম্মদপুর আছে, তারপর হচ্ছে আপনার সিটি কলেজ আছে, ঢাকা কলেজ আছে, অনেকগুলো আছে, রাজশাহী কলেজ আছে ভালো, চিটাগং কলেজ আছে, তারপর রংপুর কারমাইকেল কলেজ, অনেকগুলো ভালো ভালো কলেজ আছে নাম করা। তো ওখান থেকে যদি থিঙ্ক করেন মোটামুটি কত স্টুডেন্ট হবে যারা ওখানে পড়ে, অ্যাটলিস্ট 20,000 30,000 যদি প্রতিটা জেলার বা প্রতিটা এরিয়ার টপ কলেজগুলো আমরা থিঙ্ক করি, মানে ঢাকার মধ্যে 20টার মতো টপ কলেজ আছে, সেগুলো থিঙ্ক করলে অ্যাটলিস্ট 30,000, মানে এটা আমার জাস্ট একটা শ্যালো ইয়ে ছিল যে 30,000 প্লাস স্টুডেন্টস আছে যারা অলরেডি দে আর ওয়ে বেটার দেন মি। এখন আবার বিভিন্ন কলেজের মানে নর্মাল কলেজের ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ আছে যারা দে আর ওয়ে অ্যাবভ মি, তাই না? কারণ আমার থেকে অনেক আগে ছিল। ফার্স্ট আমার যেটা করতে হবে, ওরা তো অলরেডি এইচএসসি থেকে আগানো ছিল, তাই থেকে আগায় থাকতে হবে। অ্যাডমিশন কতক্ষণ ছিল? 6 থেকে 7 মাস বা 5 মাস এরকম ছিল টাইম। সো এই 5 মাসের মধ্যে ওরা এইচএসসিতে যে লেভেলে ছিল ওই লেভেলে আমার যাইতে হবে, দেন ওদের ক্রস করতে হবে। ওরা তো এইচএসসি পর থামেনি, ওরা আরো পড়াশোনা করছে বেশি, তাহলে ওদের ওই বেশিটাও কভার করতে হবে। অ্যান্ড দেন আমার ওই দেশে শর্ট সিলেবাস শেষ করতে হবে, ফুল সিলেবাস শেষ করতে হবে। যদি একদম ফুল সিলেবাসের উপর হয়, মানে বলে শর্ট সিলেবাস, 4 মাস তো ফুল সিলেবাস থেকে দিয়ে দেয় 100 মার্ক এক্সামের মধ্যে 6-7টা এরকম। সো দিস 30,000 মানে ধরেন আমি এইচএসসির পর অ্যাডমিশন শুরু করার টাইমে আমার অ্যাটলিস্ট 1 থেকে 1.5 লাখ ছিল কম্পিটিশন ফার্স্টে, 1 to 1.5 লাখ ছিল আমার কম্পিটিশন ফার্স্টের দিকে। যখন পড়াশোনা স্টার্ট করি, যখন শর্ট সিলেবাসটা শেষ করি, তখন মানে দিস ইজ জাস্ট মাই থিঙ্কিং বা আমার স্ট্যাটিস্টিক্স বলতে পারি, 100% টু আন্ডারস্ট্যান্ড হাউ আই থট যে আমার কম্পিটিশন কি ছিল। সো এরপর ছিল যখন আমি শর্ট সিলেবাস শেষ করি, তখন এরা ছিল আমার যাদের বিট করতে হবে, টু বিট, মানে এদের আগে যেতে হবে, রাইট? এদের থেকে ভালো করতে হবে। এখন এদের থেকে ভালো করতে গেলে কি করা যায়? ওই টাইমে আমি যেটা করতাম, যে ধরেন যেটা বলবো, ভোরে উঠে উদ্বাসের জন্য যাইতাম, উদ্বাসে ক্লাস শেষ করে 10টা 11টা, মানে 10টা 10:30 দিকে শেষ, 11টা 11:30 বাজতো, বাসায় যেতাম, মোস্টলি হেঁটে যেতাম, টাকা বাঁচানোর ট্রাই করতাম। এরপর বাসায় গিয়ে টানা পড়া পড়তে গেছে এমন দিন গেছে যে মানে 22 ঘন্টা বা 24 ঘন্টায় বসছি, এরকম গেছে যে মানে লজিক্যালি 24 ঘন্টা হবে না, যদি আপনি ধরেন যে ওয়াশরুমে গেছি, খাইছি, গোসল করছি, ওখান থেকে 2 ঘন্টা বাদ দিলে 20-22 ঘন্টা হবে, এরকম পড়ছি টানা। কারণ ওই টাইমে ওই যে মোটিভেশন ছিল, যেমন নানু ভাই মারা গেছে, আই হ্যাভ টু ডু সামথিং টু কিপ হিজ লেগেসি, আর এলাকার মানুষ বলবে, আর বাবা মা আছে, তাদের সম্মান রাখতে হবে, নিজেরও তো একটা ভবিষ্যৎ অবভিয়াসলি আছে। বাট ও এইচএসসি টাইম তো এগুলো থিঙ্কিং ছিল না, এই টাইম আসছে। এখন ওইখানে হচ্ছে আমাদের যত নিজের উপর প্রেশার দেওয়া যায় ভালো করতে হবে। সো এইখানে রেটিনাতে ভর্তি হয় যে নিজের আপমোস্ট বেস্টটা দেওয়ার জন্য, যে আমার শেষ করতে হবে, যাতে এরকম না থাকে আমি ফ্রি টাইম পাই। ফ্রি টাইম জিনিসটাই ছিল না এই 5-6 মাসে। সো ওই টাইমে আবার ধরেন ফোন, আমার ফোন ছিল না, নতুন ফোন কিনছি, যে ভিডিও করছে এটা, আমার পিসি আছে জাস্ট, ওইটাতে ধরেন রাতের বেলা সামটাইমস 1 সপ্তাহের মধ্যে 1-2 বার ফ্রেন্ডদের সাথে ভ্যালোরেন্ট খেলতাম, জাস্ট একটা ম্যাচ খেলেই ঘুম, নর্মালি 2-3 পর্যন্ত পড়তাম। আর আমার মা একটু ইনসিকিউর টাইপের, রাত 2টার মধ্যে নিজেও জাগতো, যে একটু কোনো এসে চেক করে তো পড়তেছি না কিনা, চাটা দিয়ে যেত। সো চা খাইতাম প্রচুর, চা আর কফি যে পরিমাণ খাইছে, এবং এই ফ্যাট হওয়ার মেইন রিজন মানে এই চা কফি খাওয়াটা প্রচুর খাইছে। তা যে এটা যে ভালো ফলাফল হয়নি তা না, অবশ্যই হয়েছে, বাট চুল পড়ছে, চুল অনেক পড়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছি, বাট মেনে নিতে হবে লাইফ। সো এরপর যেটা করলাম, ধরেন প্রথম 3-4 মাসের মতো গেছে আমার জাস্ট শর্ট সিলেবাস শেষ করতে হবে, আর একটু বেশি। এরপর হচ্ছে যে বিষয়টা করতে আসলে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হয়। ধরেন আপনি পড়ছেন পুরো বইটা, কোয়েশ্চেন ব্যাংক সলভ না করলে মানে ইট উইল বি রিয়েলি হার্ড ফর ইউ টু ডু গুড। কারণ কোয়েশ্চেন ব্যাংক আপনি সলভ করলে বুঝতে পারবেন যে কোথা থেকে কোয়েশ্চেন আসে। একটা পুরো বই, এত বড় বই পড়ার দরকার নেই, কারণ এখান থেকে কয়েকটা জায়গা থেকে কোয়েশ্চেন, অনেক জিনিস আছে যেটা বাহুল্য বলছে। যেমন আমাদের কেমিস্ট্রির ফার্স্ট পেপারের 2nd অধ্যায় যদি দেখেন, 2য় অধ্যায়, নামটা বলি অধ্যায়ের, বাট ওখানে যেমন বিভিন্ন সূত্র আছে, n সমান z, এপসাইলন নট, মানে ফার্স্ট অধ্যায় সাধারণটি এগুলো সূত্র লাগে না, এইচএস এর ক্ষেত্রে লাগেনি, অ্যাডমিশনে খুবই রেয়ারলি লাগে। আর অ্যাডমিশন সবাই যে ভুলটা করে, যেটা আমি করিনি, মানে অনেকেই করে, যে থেকে আমাদের বিরত থাকা উচিত আমার মনে হয়, অনেকেই দেখছি, সেটা হচ্ছে ধরেন মানে একটা সিম্পল জিনিস যেটা পরীক্ষা আসতে পারে, সেটা বাদ দিয়ে আমরা এমন একটা জিনিস ধরি যেটা হইতেছে মানে আউট অফ দিস ওয়ার্ল্ড, যেটা হয়তো কোনো পরীক্ষা আসবে না, 1বার আসছে, 2বার আসছে, সেই 10-15 বছর, 7-8 বছর বা 5 বছর আগে, সেটা তো আর আসবে না ভাই। আসলেও সেটা স্কিপেবল, স্কিপ করা যায়। মানে একটা অনেক বড় কঠিন অঙ্ক আসে, যেটা বইয়ের টাইপের অঙ্ক আসছে, বা বইটা থেকে হার্ড একটা অঙ্ক আসছে, যেটা কোনোদিনও আসেনি কোনোদিন। এখন আপনি ভাবতেছেন না আমাকে ওটাই সলভ করতে হবে, এবং অনেক সময় এরকম থাকে যে কিছু বই ওটাই ফার্স্টে দেওয়া থাকে, যেটা আসলে ঠিক না, কারণ ওটা ফার্স্টে দেওয়া থাকে স্টুডেন্ট ভয় পেয়ে যায় যে হ্যাঁ এটা কি নাকি। বাট দেয়ার আর মোর ইজিয়ার কোয়েশ্চেনস দেন দ্যাট, যেটা আপনি সলভ করলে চান্স পাবেন। হ্যাঁ, এখন সবার তো ইচ্ছা থাকে যে টপ করার, এবং অনেক ইচ্ছা থাকে যে একটা কোনো সাবজেক্ট পাওয়ার, যেটা আমার ফার্স্টের দিকে ইচ্ছা ছিল। তা একটা সাবজেক্ট পাওয়ার জন্য ওই লেভেলের হার্ড অঙ্ক সলভ করার দরকার নেই। ওই লেভেলের হার্ড অঙ্ক যে টপ করে সেও মোস্ট টাইম সলভ করতে পারে না, কারণ ওই ধরনের কোয়েশ্চেন দেয় যাতে ইউ ক্যান সলভ দ্যাট, সলভ করতে যাতে পারেন না। কারণ
একটা অ্যাডমিশন এক্সামের রিজেন্ট ধরেন একটা অ্যাডমিশন এক্সাম মেডিকেল বলেন ঢাবি বলেন কত দেয় 1.5 lakhs বা 2 lakhs তাই না, এরকম এক্সাম দেয় তাই না, এত লোকজন এক্সাম দেয়, চান্স পায় কত, সিট আছে কত 1K মানে 1000 তাই না, 1000 সিট আছে ধরেন তাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় কত, ঢাকা বিশ্ববিদ্যালয় 1800 বা রাজশাহী বিশ্ববিদ্যালয় 1800, আর শাস্ত্রে মনে হয় আপনার কত 955 মুসলমান এরকম না 1000 এর মতো, 2 লাখ পরীক্ষা দেয়, চান্স পায় 955 জন। সো 2 লাখ জাস্ট লিখি 2000 20,000 2 লাখ, বেশি লিখি না 2 লাখ রাইট। আর চান্স পাবে এই কয়েকটা, পরীক্ষা দেবে এত বড়, চান্স পাবে এই কয়েকজন। সো এই কয়েকজনের থাকতে গেলে যে এত হার্ড লেভেলের কোশ্চেন সলভ করতে তা না, মিডিয়াম জিনিসগুলো পরীক্ষায় আসে বাট আমরা ভুল করি, আমি নিজেও করছি এবং এগুলো বলতেছি নিজের ভুলগুলো থেকেই, কারণ যেহেতু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হয়নি এবং সবচেয়ে বাজে এক্সাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিন। সো ওটা বাদ দিই। সো ধরেন এখানকার সাথে এটা রেশিও বা এটার সাথে এটা রেশিও করলে 0.001% বা এরকম একটা পার্সেন্টেজ আসে রাইট। এখন তাহলে কোশ্চেন এগুলো হার্ড কেন দেয়, কারণ ফিল্টার করতে হবে, সবাইকে তো পরীক্ষা চান্স পেতে দিবে না। 0.01% মানে 10,000 20,000 জনের মধ্যে একজন চান্স পাবে। আচ্ছা এটা একটু বেশি বলে ফেলছি, এত বেশি না, 60 70 80 জনের মধ্যে একজন চান্স পাবে 100 জনের মধ্যে, যেমন জাহাঙ্গীরনগর মনে ছিল এবার 258 জনের মধ্যে একজন চান্স পাবে, which is out of this world, অনেক হার্ড। অ্যান্ড সো ধরেন what you need to do here, থিঙ্ক করতে হবে যে সবাই নর্মাল জিনিসগুলো অনেকে ভুল করে। ধরেন আপনি যদি একটা ইজি কোশ্চেন ভুল করেন তাহলে আপনার বুঝতে পারবেন আপনার সিল অনেক পিছিয়ে যাবে, এবং এটা অনেক ভাইরাই বলে, এবং এটা যে কতটা ট্রু সেটা আপনি এক্সাম হলে গেলেই বুঝতে পারবেন, এক্সাম দিয়ে আসলেও বুঝতে পারবেন। কারণ আমি নিজেও দেখছি যে একটা দুইটা জানা জিনিস ভুল হলেই একদম ধাম ধাম করে সিলের নিচে পড়ে যায়। সো জিনিসটা তো ইজি জিনিস ভুল করা যাবে না, এবং অতিরিক্ত হার্ড জিনিসে হাত দেওয়ার দরকার নেই, যদি দিতে পারেন অনেক ভালো, বাট লাস্টের দিকে। ফার্স্টে মানে আমি যেটা করতাম এক্সাম হলে, যে ধরেন এটা কোশ্চেন পেপার দেওয়া আছে ABCD 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 6 7 8 9 10 এরকম 100টা দেওয়া আছে। what I would do is এই যে ABCD সবগুলো দাও তো এখন আমরা দেখবো আমি পারি না এইটা পারি, ফার্স্ট এটা দাগাবো, এইটা পারি, এটা দাগলাম, এটা পারি না রাখলাম, এটা দাগলাম। এখন কয়টা দাগাইনি 1 2 3 4 5 6 7 7টা দাগাইনি, ধরেন 10টাই কোশ্চেন আসতে পারে, 100টা তো থাকে, আমি 10টা থিঙ্ক করেন। তো এর মধ্যে থেকে ধরেন এইটা আর এইটা আমি 50-50 নট শিওর, হইতে পারে হইতে নাও পারে। তো ধরেন এরকম 10টা তো 100টা কোশ্চেন থাকে, তাহলে এরকম 10টা পেজ আছে, সাপোজ 10টার মধ্যে দেখলাম যে এরকম ধরেন 50+ পারি, মানে এক দেখাতে পারি ফার্স্ট। আচ্ছা এখানে লিখি ফার্স্ট দেখাতে, হ্যাঁ ফার্স্ট দেখাতে আরো কম করে তুললাম, লেটস সে 45 to 50 প্লাস। প্রথম দেখাতে 50+ দেখাইছি, এন্ড প্রথম দেখাতে আপনার টাইম যাবে মোটামুটি 30 to 35 মিনিটস। 35 মিনিটের মধ্যে আপনার মোটামুটি 45 to 50 আপনি দেখবেন, মানে ইফ ইউ স্টাডিড এনাফ দেখবেন যে এরকম পাবেন। তাহলে বাকি থাকে কত, আরো 50টা বাকি থাকে 50টা, এত তো পারা লাগবে না অবভিয়াসলি। তো এর মধ্যে দেখুন 50টা পারার পর কয়েকটা দেখবেন যে কিছু ম্যাথমেটিক্যাল আছে যেগুলো একটু হার্ড, মানে ক্যালকুলেশন করতে টাইম লাগবে। এখন ধরেন এর মধ্যে 10টা আছে এরকম, এই 10টার মধ্যে ধরেন আপনি 6টা করলেন, তাই এখানে যোগ করেন 56 হইলো। তো 56 এর মধ্যে ধরেন একটা ভুল করছেন 55 হইলো, নেগেটিভ মার্কিং পরে ধরি। আর হইতেছে বাকিগুলো আপনি 50-50 শিওর না বা একটা পারেন না, ধরেন 20টার মতো পারেন না, ঠিক আছে পারেন না তো এগুলো বাদ, 20টা দেখানোর দরকার নেই। আর আমি যে ভুলটা করছি একটু পরে বলবো। আর বাকি 20টার মধ্যে বাকি হচ্ছে আপনার 50, তো হ্যাঁ বাকি 20টার মধ্যে হচ্ছে আপনি ধরেন 10 থেকে 15টা 50-50 শিওর, 20 থেকে 50 শিওর, 10টা 15টার মধ্যে মানে মনে হচ্ছে হবে না। সো এগুলো দেখাই দিলাম, এগুলো দেখানোর পরে আপনার টোটাল মার্ক আসলো লেটস জাস্ট সে 64। ওকে 64 আসার পর লেটস জাস্ট সে যে কিছু তো কাট যাবে আপনার, যেহেতু 5 6টা 7টা 8টা তো ভুল হবে। সো ধরেন আপনার দাগাইছেন 20টা তো দাগাননি, মোট 80টা দাগাইছেন, সো বা 70টা দাগাইছেন, লেটস সে 70টার মধ্যে আপনার 64টা হইছে, 6টা ভুল গেছে। তাহলে 6টা ভুলের জন্য কত ভুল হবে, 1.5 কাটা যাবে। তাহলে 64 - 1.5 করেন, আপনার মার্ক আসবে 62.5। দিস ইজ ইওর মার্ক। এটা অ্যাকচুয়ালি মার্ক পাইছিলাম হচ্ছে রাজশাহী ইউনিটে বললাম। সো দিস ইজ এনাফ টু গেট ইউ এ সিট। যদি আপনি ইচ্ছে থাকে একটা সিট পাবো, একটা মিডিয়াম টাইপ সাবজেক্ট পড়ে, আই ফিল 60 আপ ইজ ফাইন এনাফ। যদি এই বছর একটু অন্যরকম ছিল সেদিকেও যাবো, বাট দিস ইজ মোর ওকে, দিস ইজ ওকে। সো দিস ইজ দ্য থিং, ফার্স্টে 30-35 মিনিটস স্কিম করলেন, দেখলেন যে 45-50 বা 40টাও পাবেন, সমস্যা নেই। তার মধ্যে কিছু পাবেন 50-50, তাই না, সবগুলো কোশ্চেন যেহেতু চেক করছেন।
তার মধ্যে থেকে দেখবেন যে 15-20টা পারেন না, আগে বাদ বেশি করে ধরুন যে 20টা পারেন না হইতেছে, আর 10টা হইতেছে আপনি 10টার মধ্যে 6টা ধরেন পারলেন, আর বাকি 20টা হচ্ছে আপনি 50-50 নট, 10টা হচ্ছে যে হার্ড ম্যাথ টাইপের যেগুলো থাকে, বা হার্ড না মানে লম্বা টাইপের, এই 20টার মধ্যে হচ্ছে হার্ড গুলো ছিল, এগুলো হচ্ছে লম্বা টাইপের অঙ্ক, ইজি হয়তো বাট ইজ গোনা টেক সাম টাইম টু ডু, 6টা পারলেন। এরপর এই 20টার মধ্যে থেকে কয়েকটা পারলেন, কয়েকটা ছেড়ে দিলেন, এর মধ্যে গেল গিয়ে আপনি লাইক 70-এর মতো আনসার পান, তারপর 6টা ভুল হয়েছে, তাহলে 64 হলো, আর 6টা ভুলের জন্য 1.5 কাটা যাবে, ইউ গেট 62.5, which is not a bad score if you want to get medium type subject, mediocre subject, so it's not bad. এখন অনেকে ইচ্ছা লাইক একটা ভালো সাবজেক্ট পাবে এসে, তখন তারা অবভিয়াসলি এখানে পারবে, 55 হবে, 60 হবে, এখানে কম এখানে হচ্ছে 7টা পারে না, তাই না, 7টা পারে না, তখন সেই দিক দিয়ে ভালো করে তারা হয়তো মার্ক হবে 72.5 বা 73, ইজ এ গুড মার্ক, এটা ভালো মার্ক ফর সামওয়ান টু গেট এ গুড সাবজেক্ট, রাইট? এখন আমি যে ভুলটা করতাম, এখন আমার ভুলের দিকে আসি, সেটা হচ্ছে দ্য রং থিং দ্যাট আই শুড, আমি সবসময় 100টার মধ্যে 100টাই দাঁড়াইতাম, এবং মোস্ট টাইমসই যতগুলো এক্সাম দিয়েছি 60+ আসতো আমার 100-র মধ্যে, যতগুলো অ্যাডমিশন এক্সাম দিয়েছি বা কোচিংয়ে যাই ধরে, রেটিনাতে মেইনলি 50 আপ 60 আপই পাইতাম, যদি ওগুলো তাড়াতাড়ি পরীক্ষা দিতাম, 45 মিনিটসে পরীক্ষা দিয়ে বের হয়ে যেতাম, ফ্রেন্ডের সাথে ঘুরতাম, বাসে চলে যেতাম, যদি লাস্টের দিকে ফার্স্টের দিকে প্রচণ্ডভাবে পড়তাম লাস্ট 1-2 মাস অ্যাডমিশনে, সো এরকম পাইতাম। সো আমার ভুলটা কি হইতো, ধরেন আমার 68-এর মতো রাইট হয়েছে, বাট 32 ভুল হয়েছে, 32টা কোশ্চেন আমার ভুল হয়েছে, 68টা রাইট হয়েছে, লেটস জাস্ট সে দিস এন এক্সাম্পল। সো 32টার জন্য আপনার কাটা যাবে হচ্ছে কত, 10-এর 2.5, তাহলে 7.8 মার্ক কাটা যাবে, 8 মার্ক কাটা যাবে, -8, 8 মার্ক কাটা যাবে, 68 থেকে -8 করলে কত হয়, 60, দ্যাটস ইট। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে এক্সাম আসতো, ওটাতে মনে কম দাগেছিলাম, 70টার মতো মেবি দাগেছিল, এরকম হবে, ওটাতে ফিক্স করছিলাম, বাট ফার্স্টের দিকে যেগুলো এক্সাম দিয়েছিলাম, দিস ইজ দ্য টাইপ অফ থিং আই শুড গেট, বিকজ 100টা দাগে, এবং রিজন হইতেছে একটা জিনিস দেখবেন যে ধরেন এই 100টা যে দাগাইছি, 100টা দাগানোর মধ্যে মোটামুটি আমার 55 শিওর ছিল, শিওর হবেই, 65টা হবেই, আর ধরেন 10টার মতো ছিল যে 50-50 ছিল, যে হতে পারে না হতে পারে, 40 কত থাকে, 35 থাকে এখন কোয়েশ্চেন, 35 ভাই, এই 35-এর আমি 30টাই পারি না, 5টা ধরেন পারবো, বাট অনেক লম্বা, করতে টাইম লাগবে, তার মধ্যে আরো 5টা ধরেন যে হার্ড দিছে, বা এগুলো মানে পরের ঘাটতির কারণে পারতাম না, বাট এগুলো দাগাই যেতাম, তা এখন মনে হইতে পারে যে এগুলো দাগানোর কারণে তো মার্কস 1-2 তো আন্দাজে হয়েও যায়, হ্যাঁ 1-2টা হয়, বাট 35টার মধ্যে ধরেন 1-2টা রাইট হইলো, বাট আমরা 33টার মধ্যে ভুল হইলো না, 33টা ভুল হইলো, ফর 33 রং 1-2 মার্কের চেয়ে নেগেটিভ বেশি খাবে, এবং এই ভুলটা আমার মোস্ট টাইমস হইতো, এই কারণে মার্কস কম পাইতাম। আর হইতেছে প্রবলি এইটুকু বিষয়। গুচ্ছের ক্ষেত্রে আবার গুচ্ছ আছে, যেহেতু গুচ্ছর ক্ষেত্রে যদি বলি, যেহেতু ওখানে অনেকে চান্স আমরা পাই, যেহেতু সিট বেশি, ওখানে 50 আপ পাইলেই মোটামুটি হয়ে যায়, 50-55 আপ, সো ওটা সিনারিও ডিফারেন্ট। আমি এখন কথা বলছি ভার্সিটি রাজশাহী, চট্টগ্রাম হবে না, রাজশাহী, ঢাবি, তারপর মানে ভার্সিটি যেগুলো আছে, বিউপি ধরেন, যেগুলো আছে এইগুলোর কথা, মানে মোস্টলি যা হয় হাজি দানিশ পরীক্ষা হলো, এগুলোর ক্ষেত্রে দিস ইজ দ্য টাইপ অফ মার্ক উইচ ইজ কাইন্ড অফ বলা যায় সেফ, এন্ড দিস হাউ ইউ শুড আনসার দ্য কোশ্চেন, যেভাবে আনসার করা উচিত। এখন আসি, যেহেতু ইয়ের কথা বললাম, এখন আসি অ্যাবাউট মি, মানে আমার অ্যাডমিশন নিয়ে, যে আমি কি করলাম, হোয়াট অ্যাবাউট মাই অ্যাডমিশন, কোথায় চান্স পেলাম, কি হলো। সো ফার্স্টে আমার এক্সাম হয়েছিল আপনার বিউপিতে আমার দিছিলাম FSSS আর FST মনে, তো FSSS হয়নি, FST হয়নি। FST না হওয়ার রিজন ছিল FST কোনো পড়াশোনা ছাড়া হুদায় পরীক্ষা দিতে গেছে, আনসারও করছিলাম কম, মানে খুব খারাপ অবস্থা। FSSS ভালো দিয়েছিলাম, বাট FSSS হয়তো কাটমার্ক বেশি ছিল, এই কারণে হয়নি, বাট আমার যত মনে হয় পরীক্ষা ভালো হয়েছে। বিউপি একটু এক্সেপশন টাইপের, তো যেহেতু কোটা আছে ওদিকে না যায়, সো বিউপিতে বাদ দিলাম। এটাতে আমি অনেক আশাবাদী ছিলাম অ্যাকচুয়ালি FSSS, বাট ওটাই আসেনি, ওইটাও একটু ডিপ্রেস হয়ে গেছিলাম, কারণ বিউপির এক্সাম দেওয়ার পর অনেকদিন ওয়েট করতেছিলাম যে FSSS তো হবে, FSSS পর হয়নি। তো ওই টাইমটাতে পড়াশোনা একটু কম ছিল, খালি বারবার ওয়েবসাইটে যেতাম, চেক করতাম আসছে নাকি না, রেজাল্ট আসছে নাকি না, পরে আসেনি। এরপর আমার সেকেন্ড এক্সাম ছিল কুয়েটে। এখন এখানে একটা জিনিস বলে রাখি, ভার্সিটি প্রিপারেশন এক্সাম, রাইট? সো ইঞ্জিনিয়ারিং ক্যাম্প, একটা ফ্রেন্ড ছিল, ও দিতে যাচ্ছিল, তো আমার ওর মাসও আমি গেছিলাম পরীক্ষা দিতে। আমি ইঞ্জিনিয়ারিং জিরো নলেজ, বাট ওই টাইমে অ্যাকচুয়ালি একটু হেল্প হয়েছে, বাট কোনো নলেজ ছিল না। সো এটার ক্ষেত্রে যেটা এটা খুবই খারাপ এক্সাম হয়েছে, বাট মানে আমি এমনি মানুষ থেকে শুনছিলাম যে 40 আপ
মানে পিসিএম এর মধ্যে 40 আপ আনসার করলেই একটা লাস্টের দিকে হলো সিট পাই, বাট ওইটা ছিল হচ্ছে আপনার সিকিউরিটির টাইমে। নাও ইট ইজ কুয়েট, সো অবভিয়াসলি মার্ক একটু বাড়বে। আর হইতেছে ইংলিশ দেখাইছিলাম, সো কুয়েট আমার হয়নি। অ্যান্ড কুয়েটটা না হওয়ার পরে অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম, অনেক খারাপ লাগতেছিল যে এত বললাম এত কিছু, লাইক অ্যাটলিস্ট তো মানে লাস্টের দিক হলো একটা সাবজেক্ট আসবে, বাট তাও আসে। সো এরপরে মানে এরপরে আরো পড়াশোনা নিয়ে মান বাড়াইছিলাম, বাট ইট ওয়াজ নট আপ টু ডেট, আই গেস অতটা ভালো হয়নি। এরপর হচ্ছে আমার সম্ভবত এরপর এক্সাম হয়েছে আপনার ডিউ, মনে এরপরে হয়েছিল, আমি ডিউ দিয়েছিলাম। সবগুলো এক্সাম দিইনি আমি, কুমিল্লা হাইদার ন্যাশনাল সব জায়গায় ফর্ম মোটামুটি তুলছিলাম কাছাকাছি, বাট এক্সাম সব জায়গায় পরে দিইনি, একটা সিট নিয়ে কিলাম। সো এরপর দিয়েছিলাম হচ্ছে আপনার ডিউ। ডিউ দিন কি হয়েছে, ডিউর একদিন ফুড পয়জনিং হয়েছিল, খুব খারাপ অবস্থা। এমসিকিউতে বায়োতে আমার ফেল আসছিল, বায়োলজিতে ফেল আসছিল, বায়োলজি খুবই খারাপ ছিল। বায়োলজি মোস্টলি ছিল যে বায়োলজিতে হয়তো টপ করে ভালো করবো, তারপরে বাবা বায়োকেমিস্ট্রিতে বুঝতে পারছিলাম যে বায়োকেমিস্ট্রি মানে বায়োলজি দাগালে তো বায়োকেমিস্ট্রি পাবো। সো জাস্ট বায়োলজি দাগাইছি, উচিত ছিল ইংলিশ দাগানো, ইংলিশ দাগালে একটা লাস্ট হইলে সাবজেক্ট পাইতাম, বাট ইংলিশটা দাগাইনি। আর রিটেনে যেটা করছিলাম অতিরিক্ত মানে এটা I've been preparing for this my whole life, so এরকম বিষয়টা ছিল ওই টাইমে। সো অনেক প্রেশার ছিল, অ্যান্ড এখানে যে ভুল করছিলাম, প্রথমে শুরু করছিলাম বায়োলজি দিয়ে, বায়োলজি দেখানো মানে বায়োলজি লেখা শেষ, এরপর কেমিস্ট্রি ধরছি। কেমিস্ট্রিতে ভুলটা করছিলাম, কেমিস্ট্রির হচ্ছে 1 নম্বরটা 3 নম্বরে আনসার করছি, 3 নম্বরটা 2 নম্বরে, মানে খুব ম্যার প্যাচের মধ্যে পড়ে গেছিলাম, ভুলভাল আনসার করছি, মানে ভুল সেকশন আনসার করছি বক্সে। তারপর স্যারকে অনেক আস্টাস করে পর একটা খাতা নিলাম, বাট তখন মাত্র 15 মিনিট বাকি। 15 মিনিটের মধ্যে কোনো মধ্যে বায়োলজি আর কেমিস্ট্রিটা লিখছি, ফিজিক্স ম্যাথ কোশ্চেন যে দেখবো এরও টাইম পাইনি। সো এটা হচ্ছে বিষয়। সো ডিউ হইল না, এই টাইমে প্রচুর ডিপ্রেস ছিলাম, খুব খারাপ অবস্থা, মানে ফ্রেন্ডদের সাথে কথাও বলি না, আমরা তেমনি কোচিং এর সাথে দেখা হাই হ্যালো এই সেই, তখন অনেক ডিপ্রেস ছিলাম, রাত্রে কাঁদতাম। এটা কেউ জানে না, বাট এখন বলতেছি অনেক খারাপ লাগতো, বেঁচে আছি কেন, কোথায় মা বাবার একটা প্যারা হবো, তা তখন দিনগুলো খুব খারাপ যেত। এরপরও আরেকটা জিনিস মেডিকেলটা বলি, মেডিকেল দিছিলাম। মেডিকেল হচ্ছে ডিউর আগে হয়েছিল, কুয়েটের পরে মোস্ট প্রবাবলি। এখন মেডিকেল তো বলছি একদমই ইচ্ছা নেই, এমনকি বাবাকে বলছিলাম যে এক্সাম দিবই না, পরে অনেক ঝামেলা করছিল। তা আমার সিট পড়ছিল ইডেন কলেজে, মানে বাসার সাথেই। সো আমি যেটা করছিলাম একবারে মানে এক্সাম দেওয়ার জন্য ভোরে বের হয়ে গেছে। মা বাবা জানেও না, কথা বলে যায়নি যে এক্সাম দিতে যাবো বা দিতে গেছে, হুদে এক্সাম দিয়ে আসে কোনো প্রিপারেশন ছাড়া। তার আগে 3টা দিন পড়িনি, তাহলে বলছে যে ডিউর জন্য পরীক্ষা দেবো, মেডিকেল পড়বো, মানে পরীক্ষা দেওয়ার দরকার নেই। দিছিলাম অ্যান্ড পাইছিলাম হচ্ছে 52.5। অবভিয়াসলি চান্স হবে না, বাট এক্সাম মানে পড়াশোনা সারা দিয়ে আই ফিল লাইক চলে, অ্যাভারেজ একটা মার্ক আসছে। ফেরে গেল বিষয়। এখন তো বললাম এটা তো খুব ডিপ্রেসড, খুব খারাপ অবস্থা। এটার পরে এক্সাম দিল হচ্ছে আপনার জগন্নাথে এক্সাম দিলাম। জগন্নাথে দিয়েছি এই ইউনিট আর বি ইউনিটে। তা এই ইউনিটে আমার র্যাঙ্ক আসছে হচ্ছে 690, আর বি ইউনিটে আসছে 529। সো দিস ইজ দ্য টাইম ওয়ার অ্যাটলিস্ট মানে একটা অ্যাটলিস্ট থাকার মতো সিট পাইলাম, ভার্সিটি চয়েসের মধ্যে না, বাট অ্যাটলিস্ট মানে সিট একটা পাইলাম পাবলিকে বলা যায়। সো জগন্নাথ হইল। এরপর আসি ইয়েটাই বলি আগে, সাস্টে বলি। এরপর আসি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই এক্সামে আমার মার্ক আসছিল 77.2 আউট অফ 100। অ্যান্ড এই এক্সামের দিন যেটা হয়েছিল, মানে ফার্স্টে আমার সায়েন্স নিয়ে এক্সপিরিয়েন্স ছিল যে অনেক হার্ড কোয়েশ্চেন করে এসেছি। সো আমার স্ট্র্যাটেজি ছিল যে 40-50 মতো আনসার করবো। 40-50 মানে 20 মার্ক তো এইচএসসি এসএসসির মার্ক। সো ধরেন 30 মতো আনসার করবো 80-র মধ্যে, কারণ কোয়েশ্চেন অনেক হার্ড করে, তাহলে লাস্টের দিকে একটা সাবজেক্ট পাবো। বাট এক্সাম দিতে গিয়ে দেখি কোয়েশ্চেন অনেক ইজি আসছে, অনেক মানে অবভিয়াসলি কমন তো আসবে না, বাট লাইক ধাঁচের মধ্যে আসে, যেগুলো পড়ছি ওগুলোর মধ্যে থেকে আসে। দাগাইছিলাম এখানেও মোটামুটি 75-এর মতো দাগাইছিলাম, 77.2 আসছে, কারণ 20 মার্ক হচ্ছে আপনার এইচএসসি এসএসসি এইচএসসি আর 80 মার্কের এক্সাম দিয়েছে। আর এটাতে আমার র্যাঙ্ক আসছিল 1127। এখন মনে হতে পারে এত মার্ক তুলে র্যাঙ্ক এত কম, কারণ কোয়েশ্চেন ইজি হয়েছিল। বুয়েটের অনেক ভালো ভালো ছাত্র, কুয়েটের টপার এক্সাম দিচ্ছে, চুয়েট। সো ওরা অবভিয়াসলি সামনের দিকেই থাকবে আমার থেকে, অবভিয়াসলি বেটার স্টুডেন্টস জানি, এটা অস্বীকার করার কিছু নাই। সো এখন সাস্টেই পড়তেছি। রাইট নাও আছি কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। ভবিষ্যৎ মাইগ্রেশন যদি অফ করে দিছি, সাবজেক্ট আসবে না, এখন মাইগ্রেশন শুরুই হয়নি।
মাইগ্রেশন করলে তো মেকানিক্যাল সিভিল এসে যেত, বাট কেমিস্ট্রি যদি ইচ্ছে ছিল বায়োকেমিস্ট্রি তাই কেমিস্ট্রি ইজ ফাইন ফর মি। আর এরপর আরেকটা জাস্ট এক্সাম দিয়েছি, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিট অ্যাজিন হচ্ছে আপনার আর্টস সেক্টরের ইউনিট। এটাতে হয়েছিল হচ্ছে 1247 আর আপনার ইংলিশ ডিপার্টমেন্টের জন্য সিলেক্টেড হয়েছিল এক্সাম দেওয়ার জন্য, ওরা দেয়নি, বাট এইটাই সিলেক্টেড ফর ইংলিশ ডিপার্টমেন্ট। ইংলিশে মানে এটার হচ্ছে এটার বিষয়টা হচ্ছে মেইনলি যে যদি ইফ ইউ ক্যান গেট হায়ার মার্কস ইন ইংলিশ দেন ইউল বি এলিজিবল ফর গিভিং দ্য এক্সাম। মানে 818 জন আগে নিয়েছিল, তার মধ্যে ছিলাম। So this is my admission journey. So failure, then after successful. So বিষয়টা হইতেছে যে প্যারা খাওয়া যাবে না, খারাপ হবে, অনেকে সেকেন্ড টাইম দিয়ে চান্স হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু সেকেন্ড টাইমের চান্স পাওয়ার সংখ্যা বেশি রাজশাহী আর জিএসটিতে। সো আই উড সাজেস্ট সবাই যারা এবার চান্স পাইনি আমরা সেকেন্ড টাইমের জন্য ট্রাই করতে, ইনশাল্লাহ হবে জিএসটি বা শাস্ত্র আছে, জাহাঙ্গীরনগর কথা বলি, জাহাঙ্গীরনগর হয়নি, আর হচ্ছে রাজশাহীতে আছে সেকেন্ড টাইম। সো আই থিঙ্ক ওয়ান শুড গো ফর দ্যাট। এবং যখন আমার ঢাকা ইউনিভার্সিটি হয়নি, ধরেন যখন ডিউটা হইলো না আর ওই বিবিত ফার্স্টে হয়নি, তখন হইতেছে মানুষজন কথা বলা শুরু করে যে পাশাপাশি আন্টি টাইপের যারা যে কি আমার সেটা চান্স পাইলো না, আমার এই কোন মানে বিষয়টা এরকম হয় যে ধরেন ওরা কি বলে পাশাপাশি আন্টিরা বিনা, আমি যা দেখছি যে আমার কোন ভাস্তা, তাই না, কোন ভাস্তা আমি জানি না বানান ঠিক আছে, এই যে ভাস্তা যেমন আসলে ভাস্তা নোবডি নোজ। ফার্স্ট থিং, সেকেন্ড থিং ইজ এই সাইডে চান্স পাইছে 20,000 জন লোক আছে এরকম বা আরো বেশি যারা হইতেছে এই যে একটা শুনছে নাম বানা গেছে ভাস্তা, কেউ বানা গেছে আমার মানে কাজিন, কেউ বানা গেছে আমার চেনা এক ফ্রেন্ডের ভাই, কেউ বানা গেছে আমার শ্বশুরের ভাইয়ের ছেলের ছেলে, বা ধরেন আমার যে ছেলে আছে তার স্ত্রীর হইতেছে ছোট ভাই। কত যে নাম দিছে এই লোকের, এই লোক ধরেন পাইছে ডিউতে, ঠিক আছে ভালো কথা, কিন্তু এর নাম মনে করেন এমন ভাবে বলতেছে মনে হইতেছে যেন তার আপন ভাস্তা, যে তার বোনের ছেলে। বিষয়টা এরকম না, এবং এরা এমন ভাবে জিনিসটা বলে মনে হয় যে পুরো পৃথিবীতে ওই একমাত্র চান্স পেয়েছে, এবং সেটাই শুনে যখনই কেউ চান্স পায় মনে হয় পুরো বিশ্বই চান্স পেয়ে গেছে, আপনি পাবেন এরকম লাগে না। এটা লাগার মেইন রিজনটা হইতেছে যে মানুষ এমনি বলে যে মনে হয় যে তাদেরই মানে এই একজনকে এই 20,000 জন লোক বলে। ধরেন আমি চান্স পেয়েছি, আমার ফ্যামিলি জানে, ফ্যামিলি ফ্রেন্ডরা জানে, তারপর গ্রামের লোকজন জানে, এলাকার লোকজন জানে, এলাকার লোকজন আমি কি বলবো, ভাস্তা বলবো, এই কারণে আমি কি বলবো, অনেক নামই তো বলে, তাই না, মামা বলবে আমাকে যারা ছোট, আমার ভাগনা বলবে যারা আমার বড়, অনেকে বাবা বলবে মানে আমাকে ভালোবাসে, মানে ছেলে টাইপের বলবে ফ্রেন্ডের ছেলে বা মামার ছেলে, আমার বাবার যদি কারো মামা তার ছেলে, এরকম গুণলে অনেক হাজার হাজার লোক পাওয়া যাবে, তাই না। চান্স পেয়েছে একজন, নাম বলতেছে 20,000 জন বলতেছে যে, বা 4-5,000 জন লোক বলতেছে যে এই যে একজন চান্স পেয়েছে, কিন্তু জিনিসটা মনে হইতেছে যে 20,000 জন পেয়েছে, বিষয়টা এরকম না। এবং এই জিনিসটাই স্টার্ট করছিল ওই টাইমে যখন চান্স পাচ্ছিল না, সবাই মিলে আমার এই চান্স পেয়েছে, ও চান্স পেয়েছে, ডিউতে একজন চান্স পেয়েছে, আমি পাইলাম না, তখন জিনিসগুলো খুব খারাপ লাগতো। যে তখন এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা প্যারেন্টসকে বোঝাবো সেই সাহসও ছিল না, এবং সেই সাহস থাকা উচিত না, কারণ আমি নিজে একজন ফেলিয়ার, আমি আরেকজনকে কি বলবো, এখন আমি চান্স পাইছি বলে এগুলো বলতেছি, ওই টাইমে তো পাইনি। তা এই যে এই জিনিসটা যে হয়, সবাই ওই একজনের নামে এমন ভাবে বলে মনে হয় যে পুরো বাংলাদেশি চান্স পেয়ে গেছে, আমি পাবো, তো বিষয়টা ট্রু না। বাট এটাকে আপনি চান্স না পেলে এই ধরনের কথা বলতেও পারবেন না, কারণ এই ধরনের কথা বলে মানুষ আপনাকে অপমান করবে, ফ্যামিলিও অনেক সময় অপমান করবে, এবং এই টাইমে আমার সাথে এটাই হয়েছে, এই চান্স পেয়েছে ওই চান্স পেয়েছে আমি পাইনি। এটা আমি যে বললাম যে রাত্রে কাঁদতাম, মন খারাপ করে থাকতাম, মানে মনে হইতো যে একটা বসা, ফিউচার নাই, কিছু করতে পারবো না, এত পরিশ্রম করলাম, আমি তো খুব পরিশ্রম করতাম, খুবই, এটা লাইফে এত পরিশ্রম করে পড়াশোনার ক্ষেত্রে অ্যাটলিস্ট, সব দিক দিয়ে তখন খারাপ অবস্থা ছিল, এবং অনেক টাইমে সুইসাইডাল থটস এটা আসলে। আমি সবাইকে বারবার বলতেছি আপনার যদি চান্স না হয় সেকেন্ড টাইম ট্রাই করবেন, ন্যাশনাল আছে, প্রাইভেট আছে, যদি সামর্থ্য থাকে ন্যাশনালে করবেন। বুঝতে প্রবলেম উইথ দ্যাট ভাই, একই জিনিসই তো, আমি কেমিস্ট্রিতে পড়তেছি সাস্টে, আপনি বলবেন ন্যাশনালে কেমিস্ট্রিতে, ঠিক আছে, ইজ দ্য থিং দ্যাট ম্যাটার্স ইজ দ্যাট ফার্স্টে সার্টিফিকেট হয়তো ভ্যালু বেশি, যেটা মানুষ বলে, বলতে ভালো লাগে। 4-5 বছর পর আপনি যান, আমিও তাই, একজন ব্যাচেলর গ্রাজুয়েট, এরপর আপনি যে সিজিপিএ করবেন আপনার বেশি থাকবে, অবভিয়াসলি আপনার দাম বেশি থাকবে, নট মি। চাকরি বাজারে তো দেখবে যে সাস্টে পড়ে, বাট পিএইচডি মাস্টার্সের জন্য যে কোনো জায়গায় যান সিজিপিএ অবভিয়াসলি ম্যাটার্স। সো এখনো যদি মারা খান, ধরেন যে ফার্স্ট টাইম মারা খাইছেন, আমি যেমন প্রথম দিকে মারা খাইছি, পরে গিয়ে ভালো করছে, আমি সেকেন্ড টাইমে ভালো করতে পারি, তো ন্যাশনালের পরে ওখানে সিজিপিএ ভালো তুলেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, আমি ধর মিডিয়াম তুলছি, তাহলে অবভিয়াসলি ইউর ওয়ে বেটার দ্যান মি। মানুষ কি বলে বলুক, মানুষ সবসময় বলবেই, ঠিক আছে, কারণ দেখবেন যে দেয়ার উইল অলওয়েজ বি সামওয়ান বেটার দ্যান ইউ, এবং সবসময় থাকবে না, তো কম্পিটিশন জিনিসটাই থাকতো না। সো অলওয়েজই এরকম কম্প্যারিজন এসে থাকবে, এবং সেগুলোর মধ্যে দিয়েই বড় হতে হবে, কারণ লাইফে এরকম কিছু করার নেই। এগুলোতে কষ্ট পাওয়া যাবে না, কারণ অ্যাজ এ সেড আমার এরকম হইতো, এবং পাশের অনেক মানুষজন এরকম বলতো
কল দিয়ে পর্যন্ত বলতেন, এটা খুব বেশি খারাপ লাগে। কারণ আপনি রেজাল্টটা দেখছেন, সাথে সাথে মানুষ কল দেওয়া শুরু করছে, কল দিয়ে বলতেছে এই চান্স পাইছে, ও চান্স পাইছে, আমার এই ভাগনা, আমার এই স্টুডেন্ট, আমার এই চাচাতো ভাই, মামাতো ভাই, ব্লা কত কি না। এগুলো কষ্ট পাওয়া যাবে না কথায়, ঠিক আছে? শুধু কষ্ট পাবেন দুটা মানুষের জন্য, সিবলিংস থাকে মেইনলি মা আর বাবা, কারণ ওরাই মেইনলি আপনার ভালো চায়। তাছাড়া এই যে যারা কম্পেয়ার করতেছে আপনার, হ্যাঁ, ভাস্তা দিয়ে যারা কম্পেয়ার করছে 20,000 মানুষ, কেউ আপনার কি আরও করেন, এখনই চান্স পান, এখন এই লোকজনে আপনার নামকে প্রচার করবে যে আপনি তাদের ভাস্তা, আপনি তাদের সেই, তাই না? আপনি যদি এখন যেহেতু ধরেন যারা চান্স পাইনি, আমি যখন প্রথম ওইদিকে চান্স পাইনি, তখন এই মানুষগুলো অপমান করবো। আবার এর মধ্যে অনেকে আবার যোগা এখন প্রশংসা করতেছে, তাই না? ইউ হ্যাভ টু ফাইন্ড আউট কারা আপনার ওয়েল উইশার্স, কারা আপনার ভালো চায়। এবং অ্যাজ আই সেড যে এরা কোনোদিন আপনি ভাত দিবে না, 3 বার না খেয়ে থাকেন, 2-3 দিন হাইস দিতে পারে কয়েকজনের মধ্যে থেকে, তারপর কেউ দিবে না, শুধু থাকবে মা আর বাবা, এবং তারাই বা নানা নানি দাদা দাদি, আমার ক্ষেত্রে নানু সো দাদু ভাই। সো এরকম বিষয়টা যে ওয়েল উইশার্স যারা, তাদের নিয়ে থাকেন, তাদের খুশি করার ট্রাই করেন। মা বাবার জন্য খারাপ ফিল করেন যে মা বাবার জন্য কিছু করতে পারবেন, এই ফিলিংটা রাখেন। এরা কি বললো ইট ডাজন্ট ম্যাটার, মা বাবাকে বলুন ইনশাল্লাহ ভালো করবো, ইনশাল্লাহ চেষ্টা, মা বাবার জন্য ট্রাই করো, ফ্যামিলির জন্য ট্রাই করো, ছোট ভাই বোন থাকবে তাদের জন্য ট্রাই করো, দেখে লুক আপ টু, আপনার থেকে দেখে শিখবে, এরকম থিঙ্কিং করেন, তাহলে ইনশাল্লাহ আগাতে পারবে না। আর আমি বইয়ের ফর্মই তুলিনি, রুয়েটের ফর্ম তুলছে, আমি এক্সাম দিইনি, কারণ যেহেতু ঢাবির এক্সাম ছিল সামনে, তো আসলে ডিউর জন্য রেস্ট করবো। ডিউর কোয়েশ্চেন দেওয়া অনেক হার্ড করছিল, যদিও মানে অত হার্ড করছে তাও না, মেন্টালি ব্রোকেন ছিলাম বলেই মনে হয় ভালো হয়নি, আমি তো অসুস্থ ছিলাম। আমি যেটা বলবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকে জাস্ট ভূতে এক্সাম দেয়, স্টাডি ছাড়া, ভাই লিটারালি স্টাডি করতে হবে। অ্যাডমিশন মানে প্রচুর পড়াশোনা করতে হবে। ট্যালেন্ট সবাই, আল্লাহ সবাইকে ব্রেন দিয়ে পাঠায়, হ্যাঁ, সবাই ট্যালেন্টেডই থাকে, ইউজ করে কি ইউজ করে না। ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেন, ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, এই ট্যালেন্ট থেকে লাভ নেই। মানে আমাকে অনেক বলতো ট্যালেন্ট এই যে আমি তোমার কাম সারছে করবো না, এইসব। ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ ওন্ট সাকসিড, অ্যাটলিস্ট এই অ্যাডমিশন এক্সামে না। কারণ যত প্রথম এক্সপিরিয়েন্স হবে, কোয়েশ্চেন কমন আসবে পড়ার মতো। সো দ্যাটস ইট। আর সেকেন্ড টাইমের বিষয়টা বা অ্যাডমিশন টাইমের বিষয়টা বলি, যে সবাই যাকে বলবে যে ভালো করে পড়ো, চান্স হবে এসে। বিষয়টা মনে রাখতে হবে যে এটা এইচএসসির মতো না যে লিমিটলেস, যে A+ 1 লাখ পাইতে পারে, 5, 10, 15 লাখ পাবে, এরকম না। 985 বা 1000 সিট মানে 1000 জনই পাবে না, ওয়েটিং থেকে 2-3 হাজার পাইতে পারেন, ডিফারেন্ট থিং, বাট ওই কয়েকজনই পাবে। যতই পড়েন আপনার 5000 র্যাঙ্ক হলে আপনি পাবেন। সো ইউ হ্যাভ টু বিট আদার্স। এখন তার মানে এভরিওয়ান ইজ এভরিওয়ানস কম্পিটিটর, ট্রু, অ্যান্ড ইউ গোটা ডু বেটার দেন আদার্স। যেটা আমি বলছিলাম যে অলরেডি ধরেন নটর ডেম একটা স্টুডেন্ট আমার থেকে অবভিয়াসলি অনেক বেশি পড়ে আসছে, ওর থেকে আরো বেশি পড়া, ওর থেকে আগে থাকতে হবে, দেন ওর থেকে, ও তো অলরেডি ফুল সিলেবাস শেষ, ওর থেকে ফুল সিলেবাস শেষ করে দেন, মানে ওর অ্যাটলিস্ট এইচএসসি লেভেলটা পর্যন্ত আসতে হবে। এইচএসসি পর্যন্ত কতদূর পড়ছিল সেটা আমার অ্যাডমিশন টাইমে আসতে হয়েছে প্রথম 2-3 মাসে, মানে স্ট্রেচে একটা পুরো। পরে ওতে অ্যাডমিশন আরো বেশি পড়া শুরু করছে, সে আরো বেশি পড়াটাও আমার আগে দিতে হবে। ধরেন এইরকম বিষয়টা যে দিস ইজ এ গুড কলেজ, আর আমি ইংলিশের অলরেডি এইচএসসি টাইমে এখানে ছিলাম, আর আমি ছিলাম এইখানে। সো অ্যাডমিশন টাইমে ওরা আরো এত দূর আগে গেছে, আর এত দূর গেছে হচ্ছে ওরা ফুল সিলেবাস শেষ করে। আমি এইচএসসি শেষ করার পর, এখানে থাকার পর আমার এক ধাপে এত দূর আসতে হবে, এত বড়। এন্ড দিস ইজ হোয়াট আই ডিড। যদি ইংলিশে অনেক ছেলেমেয়েরা আমার থেকে বেটার করছে, অবভিয়াসলি তাই করার কথা, এবং আরো অনেক ভালো ভালো কলেজ আছে। ফর এক্সাম্পল যদি ইংলিশে দিলাম, রেসিডেন্সিয়াল আছে, ঢাকা কলেজ আছে, সায়েন্স কলেজ আছে, সিটি কলেজ আছে, আরো অনেক আছে, নূর মোহাম্মদ আছে, মুন্সি আব্দুর রউফ আছে, রাজুক আছে, না অনেক আছে, আদমজি আছে। সো those students are way better than me, right? So ওরা অলরেডি এতদূর ছিল, আর আমি ছিলাম এইখানে। I had to beat them, HSC level আসতে হয়েছে, then full syllabus পর্যন্ত আসতে হয়েছে, then I had to beat them at the admission journey and go above, ওদের উপরে নিতে হয়েছে, নয়তো at least মানে চান্স হইতো নেই আর কি। অবভিয়াসলি অনেকে ইংলিশে আমার থেকে বেটার করছে, বাট একটা অ্যাভারেজ কিছু ইংলিশ থেকে তো উপরে থাকতেই হবে না, তো মোস্টলি তো ওরাই চান্স পায়, রাইট? ভালো কলেজের ভালো স্টুডেন্ট যারা, ওরাই তো চান্স পায়। সো ইউ গোটা ডু বেটার দেন দেম। অ্যান্ড অনেক কনফিডেন্স কমাইতে হবে নিজের প্রতি, যে আমি হয়ে গেছি কিছু একটা, এটা ভাবা যাবে না। অবশ্যই ভাবতে হবে যে পড়তেছি, বাট ওভার কনফিডেন্স থাকা যাবে না। কনফিডেন্স থাকতে হবে, বাট ওভার কনফিডেন্স থাকা যাবে না। পারসিভিয়ারেন্স থাকতে হবে, পেশেন্স থাকতে হবে, এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, নামাজ পড়তে হবে। আর অন্য ধর্মাবলম্বীদের বলবো যে আপনাদের ধর্মে যা আছে, সৃষ্টিকর্তার প্রতি মানে কি পেশেন্স টু প্রে ফর দেম, সেটা আপনার রাখতে হবে। আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি এবল টু বি সাকসেসফুল, or you won't be able to succeed in your admission journey. So this is my admission journey, and এখন আমি পড়াশোনা করছি, ওখানে লিখছি বাট আবার লিখি সাস্টে কেমিস্ট্রিতে। আমি সাস্টের 35th ব্যাচ, and so সিলেক্টলি আই গেস I'll try করব পড়ানো। এখন তো পড়ানো শুরু করিনি, জাস্ট অ্যাডমিশন জার্নিটা দিলাম, আর ভিভিজিবি কিছু কথা বললাম। হোপ আপনাদের স্ট্র্যাটেজি আমার নিতে পারেন বা হেল্প হইলেন।
আমার কথার মধ্যে ছিল অনেক জড়তা আছে, বিকজ আবার যেহেতু নতুন করে শুরু করতেছি এবং স্ট্যান্ড আপ কথা বলার এরকম আই গেস যোগ্যতা এখনো তৈরি হয়নি, স্কিলটা এখনো শিখিনি, বাট আই হোপ আস্তে আস্তে শিখবো। দিস মাই অ্যাডমিশন জার্নি অ্যান্ড হোপ ইউ গাইজ কোনোভাবে আপনারা হেল্প হয়েছেন এটা দেখে বা হেল্প হবেন ফিউচারে। ভালো থাকবেন। ভিডিও ইনশাল্লাহ আপলোড করবো আরও এইচএসসি এসএসসি স্টাফ নিয়ে, ছোটো ছোটো বিষয় যেগুলো পরে আপনাদের ইজি লাগবে, বিভিন্ন ট্যাকটিক্স যেগুলো খাটায় এটা সহজ লাগছে পড়া, সেটা ইনশাল্লাহ ট্রাই করবো। প্লাস আমি যদি একদম লোয়েস্ট অফ দ্য লো থেকে ট্রাই করছি অ্যাটলিস্ট একটা জায়গায় যাওয়ার বা পাবলিকে চান্স পাওয়ার, সেটা তো অবভিয়াসলি একদিন হয়নি এবং নিজে অনেক কাট করে পড়াইতে হয়েছে। সো অনুযায়ী ট্রাই টু হেল্প ইউ গাইজ ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করিয়েন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।